ড্রামা শুরু হয় ফিমেল লিড মেইকে দেখিয়ে। তো এখানে আমরা মেইকে একটু বাঁধা অবস্থায় দেখতে পাই। আর মেই এখানে তার সামনে চ্যানকে দেখার পর অবাক হয়ে চ্যানকে বলে যে, "তুমি কিভাবে বেঁচে থাকতে পারো? আমি তো দেখেছিলাম যে তুমি মারা গিয়েছো।" চ্যান বলে, "তুমি এটাই মনে করেছো যে আমি মারা গিয়েছি?" আসলে দেখানো হয় যে একবার যখন মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল মেইকে, তখন মেইকে বাঁচানোর জন্য সামনে চ্যান চলে আসে। আর এই কারণে চ্যানের তরোয়াল লেগে যায় আর চ্যান ওখানেই মারা যায়। তবে ওখানে কিন্তু মেই নিজেও মারা গিয়েছিল। বাট এখন মেয়ের রিবার্থ হয়েছে। তাই এখন আবারও ও সবাইকে জীবিত অবস্থায় দেখতে পারছে। আর মেই এটাও মনে করে যে ও তো নিজের পাস্ট লাইফে অনেক বেশি বুলিং করতো চ্যানকে। কিন্তু এরপরেও চ্যান ওকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়েছে। আর নিজের ভুল বুঝতে পারে। চ্যান এখান থেকে চলে যাওয়ার পর এখানে ফ্যাং নামের একটি মেয়ে আসে। ফ্যাং মেয়ের সিস্টার এখানে মেয়েকে বলে, "তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি চলো, সেকেন্ড প্রিন্স তোমাকে যেতে বলেছে।" তখন মেয়ে মনে করে যে ও তো পাস্ট লাইফে সবসময় সেকেন্ড প্রিন্সের কথা শুনতো। আর সেকেন্ড প্রিন্সের কথার জালে ফেঁসে যাওয়ার পরই চ্যানকে বুলিং করতো। আর সবসময় চ্যানের ফ্যামিলির সাথে বাজে ব্যবহার করেছে। কিন্তু এবারে এরকম ভুল একদমই করবে না। এখানে সিস্টার বলে, "হঠাৎ করে তোমার কি হয়েছে? তুমি কেন যাচ্ছ না? তুমি তো সবসময় সেকেন্ড প্রিন্সের কাছে যেতে চাও।" মেয়ে তখন রেগে যায় আর ওকে বলে, "বাইরে সবাই বলতে থাকে যে আমার সেকেন্ড প্রিন্সের সাথে কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু আমি বিবাহিত। আর তুমি আমাকে ওখানে জোর করে কেন নিয়ে যেতে চাচ্ছ? আমি একদমই যাব না।" এইসব বলতে বলতে ও ফ্যানকে থাপ্পড় মারতে শুরু করে। ফ্যানকে বলে, "তোমরা অনেক কিছু করেছো আমার সাথে, এখন আর আমি এরকম কোনো কিছুই হতে দেব না। আমি সব কিছু চেঞ্জ করে ফেলবো। আর তোমাকেও শাস্তি দেব। তুমি আমার সাথে যা যা করেছো।" তখন ফ্যাং মনে মনে বলতে থাকে যে এই মেয়েটির হঠাৎ করে কি হয়েছে। নেক্সট ডে মেয়ে যখন ঘুমিয়েছিল তখন মেয়ের কাছে একজন মেয়েড আসে আর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দেয়। এরপরে মেয়েকে বলে যে আপনি এক্ষুনি খাবার খেতে চলুন, সকাল তো হয়ে গিয়েছে। তবে মেয়ে বলে যে আমার জন্য তোমার খাবারের আয়োজন করার কোনো দরকার নেই, কারণ আজ আমি এখানে খাবো না, বরং আমার ফ্যামিলির সাথে গিয়ে আমি খাবার খাবো। তাই তোমাকে কোনো কিছু করতে হবে না। এরপরে মেয়ে ওখান থেকে বাইরে আসে। আর বাইরে থাকা সবাই তখন অবাক হয়ে মেয়ের দিকে দেখতে থাকে আর মেয়েকে নিয়ে এখানে গসিপ শুরু করে দেয় যে এই মেয়েটি কখনোই চ্যানের ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করে না, সবসময় চ্যানের ফ্যামিলিকে অনেক বেশি বুলিং করে। মেয়ে নিজেও মনে করে আগে যখন ও চ্যানের ফ্যামিলির সাথে ডিনার করতে যেত বা খাবার খাওয়ার সময় যেত, তখনই ওখানে অনেক বেশি ঝামেলা তৈরি করে দিত আর বলতো যে এইসব খাবার অনেক বেশি বাজে। আজ যখন চ্যানের ফ্যামিলিরা সব একসাথে খাবার খাচ্ছিল তখন ভিতরে তারা যখন মেয়েকে দেখে তখন সবার মুখটা গম্ভীর হয়ে যায় আর মনে মনে বলতে থাকে যে এই মেয়েটি এখানে আবার কেন এসেছে, আবারও কি আমাদেরকে বুলিং করবে। মেয়ে বলে, "আজ আমি তোমাদের সাথে খাবার খেতে এসেছি, তবে তোমরা আমাকে দেখার পর কেন জানি একদমই খুশি হতে পারছো না।" চ্যান উঠে মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি আজ এখানে কেন এসেছো, আবারও কি নতুন করে ঝামেলা করতে এসেছো? আমি তো ভালো করেই জানি তুমি আমার ফ্যামিলিকে সহ্য করতে পারো না, তাদেরকে বুলিং করতে চাও। মেয়ে বলে, "বিশ্বাস করো, আজ আমি কাউকে বুলিং করব না, বরং আজ তো আমি আমার ফ্যামিলির সাথে খাবার খেতে এসেছি।" চ্যানের ব্রাদার বলে, "এই মেয়েটির কথা আমরা কেনই বা বিশ্বাস করব? কখনোই তো আমাদের সাথে ভালো ব্যবহার করে না।" যাই হোক, এরপরে মেয়ে তাদের সাথে খাবার খেতে বসে। এখানে আমরা চ্যানের সিস্টারকে দেখতে পাই। সিস্টারও একদমই মেয়েকে সহ্য করতে পারছিল না। তারা এটাই ভাবে যে মেয়ে আজও তাদেরকে বুলিং করবে, কারণ পাস্টে একবার মেয়ে এখানে তো একটি প্লেট ভেঙে ফেলে আর ওইটার টুকরো গিয়েছিল সিস্টারের চোখের ভিতরে, যার কারণে ওনার চোখটাই নষ্ট হয়ে যায়। তাই তো মেয়েকে দেখে আজ ভয় পাচ্ছিল। মেয়ে তখন খাবার খাওয়ার সময় একটি প্লেট ভেঙে ফেলে আর ওইটা ভেঙে যাওয়ার টুকরো এগিয়ে দেয় সিস্টারের দিকে। দেন সিস্টারকে বলে, "আপনি যদি আমাকে বিশ্বাস করতে না পারেন তাহলে এইটা দিয়ে আমাকে শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে নেব।" মেয়ের এরকম ব্যবহারে সবাই অনেকটাই অবাক হয়ে যায়। হঠাৎ করে মেয়ে এরকম ব্যবহার কেন করছে। যাই হোক, ড্যাড বলে, "ঠিক আছে, এখন তোমরা খাবার খাওয়া শুরু করো, এসব কিছু করার দরকার নেই।" এরপরে সবাই একসাথে খাবার এনজয় করতে থাকে। আর এখানে মেয়ে দেখে চ্যানের মমকে একটি অয়েন খাওয়ার জন্য দেওয়া হচ্ছে। মেয়ে বলে, "আমি ভালো করে জানি এই অয়েনের ভিতরে পয়জন মেশানো রয়েছে, আর যার কারণে মম অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে ধীরে ধীরে, আর এরপরে উনি তো মারা যাবে। আর আমি যেহেতু এবার এটা জানি তাহলে মমকে এটা কিছুতেই খেতে দেব না, আমি মমকে বাঁচাবো।" তাই তো মমের হাত থেকে অয়েনের গ্লাসটা কেড়ে নেয়, দেন ওটা নিচে ফেলে দেয়। এইটা দেখার পর সবাই তখন অবাক হয়ে যায় মেয়ের ওপরে। ব্রাদার বলে, "বলেছিলাম না এই মেয়েটি একদমই ভালো হবে না, দেখো এখানে মমকে বুলিং করার জন্য এসেছে।" চ্যান জিজ্ঞাসা করে, "তোমার কি হয়েছে?" মেয়ে তখন বলে, "এই অয়েনের ভিতরে আসলে এক ধরনের পয়জন মেশানো রয়েছে, আর এটা মম যদি খায় তাহলে
মম আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে আর এরপরে মম মারা যাবে। তাই আমি প্রথমেই মমকে বাঁচিয়ে নিচ্ছি। আর আমার কথা যদি তোমাদের কারোর বিশ্বাস না হয় তাহলে তোমরা ডক্টর নিয়ে আসতে পারো। এরপরে ভিতরে ডক্টরকে নিয়ে আসা হয়। ডক্টর এখানে তখন মমকে চেক করে আর মমের পুরো বডি ভালো করে চেক করার পর এখানে জানে যে মেয়ে ঠিক কথাই বলেছে। আসলে ওনাকে তো এক ধরনের পয়জন দেওয়া হয়েছিল আর এর কারণে উনি আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে পড়বে আর এরপরে মারা যাবে। আর এইটার অ্যান্টিডোট বানানোর জন্য আমাদেরকে হাজার বছরের পুরনো এক ধরনের গাছের মেডিসিন তৈরি করতে হবে, তবে ওইটা শুধুমাত্র একজন মহিলাই তৈরি করতে পারতো। বাট আমরা এখন তাকে কিভাবেই বা খুঁজে বের করবো, সে তো পাহাড়ে থাকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে কিছু করতে হবে। চ্যানের ড্যাড মেয়ের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। সবাই সামানে বলে যে দেখো মেয়ে আজ এখানে তোমাদের মমকে বাঁচিয়ে নিয়েছে, তাই আজ থেকে কেউ আর মেয়ের সাথে বাজে ব্যবহার করবে না। মমও মেয়ের উপর অনেক খুশি হয়ে যায়। তাদের ফ্যামিলির একটি ব্রেসলেট মেয়েকে পরিয়ে দেয়। মেয়েকে বলে এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল আর আজ আমি খুশি হয়ে এটা তোমাকে পরিয়ে দিচ্ছি কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো। চ্যান ওখান থেকে বাইরে আসার পর চ্যানের অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না যে মেয়ে হঠাৎ করে এতটা বেশি চেঞ্জ কিভাবে হতে পারে, আর এমন তো নয় যে আসলে ওনার এসব কিছুর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। চ্যান বলে খোঁজ করতে শুরু করো আর এইটাও তাড়াতাড়ি করে খুঁজে বের করো যে এইসব কিছু আসলে মেয়েকে কে করার অর্ডার দিয়েছে। তো পরে আমরা মেয়েকে দেখতে পাই একটি দোকানে এসেছে আর এখানে ওই পুরনো গাছটি ও চাচ্ছিল মেডিসিন তৈরি করার জন্য, কারণ মেয়ে এটা অনেক আগে এখানে দেখেছে আর এটা আজ নেওয়ার জন্য এসেছে। বাট তখন এখানে ফ্যাং আসে সেকেন্ড প্রিন্স হ্যানকে নিয়ে আর বলে আমাদের ওই মেডিসিনের প্রয়োজন রয়েছে তাই এটা তো আমরাই নেব। মেয়েকে বলছিল তুমি এটা নিতে পারবে না কারণ এখন এটা সেকেন্ড প্রিন্সের দরকার। মেয়ে বলে আমি এখানে প্রথমে এসেছি আর এটা আমি প্রথমেই নিয়েছি, তোমাদের যদি এতই বেশি প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা আবারও এটা খুঁজে বের করতে পারো, বাট এইটা এখন শুধুমাত্র আমারই হবে। ফ্যাং বলে তুমি আমাদের সাথে এরকমভাবে করে কেন কথা বলছো, আর তুমি তো সবসময় সেকেন্ড প্রিন্সের পিছনে ঘুরঘুর করতে তাকে সাহায্য করতে চাতে, তাহলে আজ কেন সাহায্য করতে চাচ্ছ না। তবে মেয়ে জানায় যে ও আজ এটা কিছুতেই দেবে না অন্য কাউকে, এটা শুধুমাত্র মেয়ে আজ নিজেই নিয়ে যাবে। এখানে সেকেন্ড প্রিন্স বলে যে তুমি এরকম ব্যবহার কেন করছো, তুমি তো আমাকে লাইক করো। মেয়ে বলে আমার বিয়ে হয়েছে তাহলে আমি তোমাকে কেন লাইক করব, আজকের পর থেকে আমাকে আর ডিস্টার্ব করবে না। এইটা বলে মেয়ে এখান থেকে মেডিসিনটি নিয়ে চলে যেতে নিয়েছিল। সেকেন্ড প্রিন্স হ্যান ওকে ফলো করতে নেয় তখন এখানে চ্যান আসে আর সেকেন্ড প্রিন্সকে দূরে সরিয়ে দেয়। দেন বলে মেয়েকে যে তুমি আমার সাথে চলো আর মেয়েকে এখান থেকে নিয়ে চলে যায়। হঠাৎ করে মেয়ের এতটা বেশি পরিবর্তন দেখার পর হ্যান বলে মেয়ের কি হয়েছে, আগে যখনই আমাকে দেখতো আমার পেছনে তো ও নিজের জীবনটাও দিয়ে দিত আর এখন কিনা আমাকে পাত্তাও দিচ্ছে না। ফ্যাং বলে বুঝতে পারছি না ওর কি হয়েছে, তবে দেখো আমাদের কাছে মেডিসিন নেই, মেডিসিন নিয়ে চলে যাচ্ছে মেয়ে। আর এখন তো আমরা এই কারণে এম্পায়ারের সাহায্য নিতে পারি আর আমার কাছে ভালো একটি প্ল্যান রয়েছে। দুজনে প্ল্যান তৈরি করে। মেয়ে যখন পরের দিন বাইরে বের হয় একজন গার্ড মেয়ের কাছে এসে বলে আপনার কাছে যে মেডিসিনটি রয়েছে ওইটা আসলে দিতে হবে কুইনকে, কারণ কুইনের এখন একটা দরকার রয়েছে আর কুইন ওইটা না পেলে মারা যেতে পারে। তাই এখন মেয়েকে বাধ্য হয়ে দিতেই হবে ওইটা। এখন মেয়ে তো বাঁচাতে চায় চ্যানের মমকে, যার কারণে নিজের মেয়েটকে বলে তুমি তাড়াতাড়ি ওই মেডিসিন দাও চ্যানের মমকে আর ওইটা দিয়ে ওনাকে সুস্থ করে তোলার জন্য একটি মেডিসিন তৈরি করে ফেলো। এরপরে দেখানো হয় চ্যানের মমকে দেখতে এসেছে ডক্টর। এখানে বলে যে ওনার শরীর অনেক বেশি খারাপ হয়ে পড়ছে 3 দিন, যদি ওনাকে তাড়াতাড়ি মেডিসিন দেওয়া না হয় তাহলে ওনাকে বাঁচাতে পারবো না। ব্রাদার বলে আমি প্রথমেই বলেছিলাম মেয়ে আমাদেরকে সাহায্য করবে না, আমরা শুধু শুধু ওর উপরে ভরসা করছি। তারা যখন এসব কথা বলতে থাকে ততক্ষণে মমের শরীর আরো খারাপ হয়ে যায়, এখন তো ব্লাড পড়তেও শুরু করে। তখনই ভিতরে মেয়ের চলে আসে আর মেয়ের যে গাছের শিকড় নিয়ে এসেছিল ওইটার মেডিসিন এখানে মমকে খাইয়ে দেওয়া হয়। এরপরে মেয়ের এখানে সবাইকে বলে যে আসলে এইটাই হচ্ছে সে আসল মেডিসিন আর মেয়ে এটা এখানে আপনাকে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আমাকে বলেছিল। আর এইটাও তো বলা হচ্ছে যে কুইনের এই মেডিসিনের প্রয়োজন রয়েছে, তবে মেয়ে কুইনকে এটা না দিয়ে চ্যানের মমকে বাঁচানোর জন্য চ্যানের মমকে এটা দিয়েছে আর উনি নিজেই কুইনের সাথে কথা বলতে গিয়েছে। মেয়ে চলে আসে ইম্পেরিয়াল আর কুইনের সাথে দেখা করতে। এখানে মেয়ে আসার পরে ফ্যাং সেকেন্ড প্রিন্স আর বাকি সবাইকে দেখতে পায়। তো ভ্যাং বলে তুমি কি মেডিসিন নিয়ে এসেছো, কারণ তুমি তো এতক্ষণে খবর পেয়ে গিয়েছো যে ওইটা আসলে কুইনের দরকার রয়েছে, কুইনের শরীর অনেক বেশি খারাপ, এখন কুইনকে বাঁচানোর জন্য শুধু ওইটাই কাজে আসতে পারে। এখানে তখন মেয়ে ইম্পেরিয়াল আর কুইন দুজনকে সরি বলে, সাথে এইটাও বলে যে আমি তো প্রথমে ওইটা দিয়ে মেডিসিন তৈরি করে ফেলেছি আর ওইটা আমি চ্যানের মমকে খাইয়ে দিয়েছি, তাই আপনাকে দিতে পারবো না। ফ্যাং বলে তুমি এটা কিভাবে করতে পারো, তুমি তো জানোই যে
ফ্যাংয়ের মমের জীবনের থেকে কুইনের জীবনটা অনেক বেশি দামি, আর তুমি এটা কিভাবে করতে পারো কুইনের সাথে? ইম্পেরিয়ালও তখন অনেক রেগে যায় যে তুমি এমনটি কিভাবে করেছো, আমার কথা অমান্য কেন করেছো। এখানে মেয়ে বলে, আমি যতদূর পর্যন্ত কুইনকে দেখার পর বুঝতে পেরেছি কুইনের ওই মেডিসিনের কোনো দরকার নেই। তবে আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি কুইনের ট্রিটমেন্ট করার জন্য কুইনকে দেখতে পারি। আর একটু পরে এখানে চ্যানও চলে আসে। পারমিশন দেওয়া হয় ম্যাংকে, ম্যাং চলে যায় কুইনের কাছে আর কুইনের মাথা ভালোভাবে দেখতে থাকে। এখানে কুইনের হেয়ারগুলো টাচ করার পর ওর কাছে একটু সন্দেহজনক মনে হয়, তাই বলছিল আমাকে এখানে ম্যাগনেট নিয়ে এসে দিতে। তবে এটা শোনার পর সেকেন্ড প্রিন্সের মম বলে যে তুমি এসব কিছু এখানে কেন চাচ্ছ, তোমার নাটক কে দেখতে যাবে। তবে ইম্পেরিয়াল বলে যে ঠিক আছে, মেয়ে যেটা আনতে বলছে ওইটা মেয়েকে নিয়ে এসে দাও। এরপরে মেয়েকে যখন ম্যাগনেট নিয়ে এসে দেওয়া হয়, মেয়ে তখন ওইটা কুইনের হিয়ারের কাছে নিয়ে যায়। একটু পরে হিয়ারের ভিতর থেকে একটি সুইচ বের হয়ে আসে, আর এইটা দেখার পর অনেক রেগে যায় ইম্পেরিয়াল। বলে যে কুইনের মাথার ভিতর এটা কিভাবে আসতে পারে, এক্ষুনি তুমি সকল ডক্টরদেরকে নিয়ে আসো যারা কিনা কুইনের ট্রিটমেন্ট করতো। তো ডক্টররা আসার পরে ইম্পেরিয়ালের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা তো ওনার ভালোভাবে ট্রিটমেন্ট করেছি, কিন্তু এটা জানতেই পারিনি যে ওনার হিয়ারের ভিতরে এরকম একটি সুচ পাওয়া যাবে। তবে ইম্পেরিয়াল ওদের উপরে অনেক বেশি চিৎকার করে, বলে তোমরা অনেক বড় একটি ভুল করেছো, তাই তোমাদেরকে এখন শাস্তি পেতে হবে। আর এরপরে বলে সেকেন্ড প্রিন্সের মমকে যে তোমারও তো দায়িত্ব ছিল কুইনের দেখাশোনা করা, আর তুমি তো কুইনকে ভালোভাবে দেখাশোনা করছো না, এর মানে তোমাকে আর ওই পজিশনে রাখার কোনো দরকার নেই, তোমাকে ওই পজিশন থেকে সরিয়ে দেওয়া হবে। এরপরে মেয়েকে বলে যে তুমি আজ অনেক বড় একটি উপকার করেছো, আমার কুইনের জীবন বাঁচিয়েছো, আর এই কারণে তোমাকে এখন আমাদের তরফ থেকে গিফট পাঠানো হবে। এইসব কিছুতে তখন মেয়ে অনেক খুশি হয়ে যায় আর ইম্পেরিয়ালকে অনেক সুন্দরভাবে থ্যাংক ইউ জানায়। পরের দিন তো সকাল সকালে অনেকগুলো মেয়েটি চলে আসে ইম্পেরিয়ালের দিক থেকে, আর এখানে এসেছে মেয়ের জন্য অনেক দামি দামি গিফট নিয়ে। মেয়েকে অনেক বেশি সোনা গিফট করা হয়, তার সাথে অনেক দামি দামি ব্রেসলেট আরও বিভিন্ন ধরনের জিনিস এখানে মেয়েকে দেওয়া হয়েছে। এইসব দেখার পর চ্যানের মম বলে, আমি বলেছিলাম না মেয়ে অনেক লক্ষ্মী একটি মেয়ে। তবে চ্যানের ব্রাদার বলে, এইসব কিছু আমি বিশ্বাসই করি না যে মেয়ে এত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, এর পিছনে মেয়ের অবশ্যই অন্য কোনো প্ল্যান রয়েছে। আর একটু পরে মেয়ে এখানে আসে, দেন ওকে যে গিফটগুলো দেওয়া হয়েছে ওগুলো মেয়ে দেখতে শুরু করে। মেয়ে বলে এগুলো আসলে অনেক বেশি সুন্দর। এরপরে একে একে নিজের কিছু গিফট এখানে বাকিদেরকে দিতে শুরু করে। মেসে জিয়া নামের একটি মেয়ের কাছে আসে, তাকে একটি ব্রেসলেট গিফট করে আর মনে মনে বলে যে মিসে জিয়া আসলে ক্রাউন প্রিন্সকে অনেক বেশি লাইক করে। আগের বার তো ওদের দুজনের বিয়েটা ঠিকই হয়ে গিয়েছিল, কিন্তু শুধুমাত্র সেকেন্ড প্রিন্স আর ফ্যাং তাদের দুজনের শয়তানি বুদ্ধির কারণে ক্রাউন প্রিন্সকে বিয়ে করতে পারেনি মিসেস জিয়া। তাই এখানে বলে যে এবার আমি এদের দুজনের বিয়েটা করিয়েই দেব। এরপরে এখানে মিসেস জিয়ার কানে কানে বলে এই ব্রেসলেটটি আসলে ক্রাউন প্রিন্স তোমার জন্য পাঠিয়েছে। মিসেস জিয়া অনেক খুশি হয়ে বলে সত্যি ক্রাউন প্রিন্স এটা আমাকে গিফট করেছে? মেয়ে বলে যে হ্যাঁ। এরপরে মেয়ে অন্য আইটি গিফট নিয়ে আসে চানের ব্রাদারের কাছে, তবে ব্রাদার এইটা নেওয়ার পর নিচে ফেলে দেয়, মানে ও গিফট নিতেই চায় না। আর ওইটার ভেঙে যাওয়া একটি টুকরো হাতে এসে লাগে মেয়ের, এতে করে মেয়ে ব্যথা পায়। মম এসে বলে মেয়েকে তুমি কি অনেক বেশি ব্যথা পেয়েছো? মেয়ে বলে না, একটু কেটে গিয়েছে, আমি রুমে গিয়ে মেডিসিন লাগিয়ে নেব। এরপরে মেয়ে রুমে আসে, এখানে মেডিসিন লাগা ছিল। তখন মেয়ে বলে যে আপনার সাথে একদমই ভালো ব্যবহার করেনি চ্যানের ব্রাদার। ভিতরে চ্যানও চলে আসে, মেয়েকে বলে যে তুমি অনেক বেশি হার্ড হয়েছো, আর এটা কে করেছে তোমার সাথে। তখন জানতে পারে যে ওর ব্রাদারই এইটা করেছে। তো চ্যান রেগে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ব্রাদারকে নিয়ে আসে। ব্রাদার বলে আমি মেয়ের সাথে এরকম ব্যবহার করেছি, এর জন্য তুমি এখন আমাকে শাস্তি দেবে? ওই মেয়েটি ভালো না। এখানে তখন অনেক রেগে যায় চ্যান আর বলে মেয়ে আমার ওয়াইফ, তাই তুমি আমার ওয়াইফের সাথে এরকম ব্যবহার করতে পারবে না। আজকের পর থেকে আমার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করবে আর ওকে রেসপেক্ট করবে। তুমি যেহেতু অন্যায় করেছো তাই তোমাকে আমি শাস্তি দেব। রাতে তারা সবাই ডিনার করতে বসে, এখানে সবাই ছিল শুধুমাত্র ব্রাদার ছাড়া। মম বলে চ্যানকে যে ওকে তো অনেক শাস্তি দিয়েছো, সারাদিন ওকে বন্ধ করে রেখেছো আর কোনো খাবারও খেতে দাওনি, হয়তো ওর অনেক বেশি ক্ষুধা পেয়েছে। এইসব শোনার পর চ্যান রেগে উঠে যায়। তখন মেয়ে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে সিস্টারকে আসলে কি হয়েছে। সিস্টার বলে মেয়েকে তুমি কোনো কিছু জানো না, সব কিছু তো তোমার জন্যই হয়েছে। আসলে তখন তো ব্রাদার তোমার সাথে বাজে ব্যবহার করেছিল, এই কারণে চ্যান রেগে গিয়ে ব্রাদারকে শাস্তি দিয়েছে, একটি রুমে বন্ধ করে রেখেছে আর ওকে খাবারও খেতে দিচ্ছে না। তখন মেয়ে বলে এই ব্যাপার, আমি এক্ষুনি গিয়ে সব কিছু ঠিক করে দিচ্ছি। তাড়াতাড়ি করে উঠে পড়ে আর চলে আসে চ্যানের কাছে। দেন চ্যানকে বলে আমি এখন সব কিছু জানতে পারলাম,
আর অনেক তো শাস্তি দিয়েছো, এখন ওকে ছেড়ে দাও, হয়তো বা ওর অনেক বেশি ক্ষুধা পেয়েছে, আর এমনিতেও আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথা শোনার পর চ্যান অবাক হয়ে বলে যে তুমি সত্যি এরকম কথা বলছো? মেয়ে বলে যে হ্যাঁ। এরপরে ব্রাদারকে ছেড়ে দেওয়া হয় আর সাথে খাবারও দেওয়া হয় ব্রাদারকে। ব্রাদার তখন খুশি হয়ে খাবার খেতে শুরু করে, তখনই ভিতরে চ্যান আসে ওর সাথে দেখা করতে। ব্রাদার খুশি হয়ে বলে, আমি অনেক খুশি হয়েছি যে তুমি আমাকে খাবার খেতে দিয়েছো। সত্যি কথা বলতে আমার অনেক ক্ষুধা পেয়েছিল, আর আমি এই কারণেও খুশি হয়েছি যে তুমি আমাকে ক্ষমা করেছো। চ্যান বলে, তুমি ভুল ভাবছো, আমি তোমাকে একদমই ক্ষমা করে দেইনি, বরং মেয়ে আমাকে অনুরোধ করেছিল যেন আমি তোমাকে ছেড়ে দেই, তাই তোমাকে ছেড়ে দিয়েছি। তাই আজ থেকে মেয়েকে সম্মান করতে ভুলে যেও না। পরের সিনে ফ্যাং আর সেকেন্ড প্রিন্স হ্যানকে দেখানো হয়। এখানে ফ্যাং সেকেন্ড প্রিন্সকে বলে, তুমি যা বড় একটি কাণ্ড হতে চলেছে, আর ওই মেয়ে তো আসলে ঠিক করছে মিসে জিয়ার বিয়েটা করাবে ক্রাউন প্রিন্সের সাথে। আর যদি একবার ওদের দুজনের বিয়ে হয়ে যায় তাহলে তুমি কখনোই ক্রাউন প্রিন্স হতে পারবে না। তার উপরে চ্যান ও তো মিলিটারির হেড, সব মিলিটারিরা চ্যানের কথায় উঠবোস করে, তখন তুমি আর কোনো কিছু করতে পারবে না। হ্যান বলে, এটা আমি কিছুতেই হতে দেব না। ফ্যাং বলে, চিন্তা করো না, আমার কাছে ভালো একটি প্ল্যান রয়েছে। পরের সিনে মেয়েকে দেখানো হয়। এখানে মেয়ে যখন একা একা বসেছিল তখন আগের কথা মনে করে, যখন মিসে জিয়া দেখা করতে যাবে ক্রাউন প্রিন্সের সাথে আর কুইনের সামনে নিজেকে প্রমাণ করতে যাবে, বাট ওখানে যাওয়ার পরেই তো একটি প্রবলেম হয়ে যায়। মিসে জিয়া যেরকম ড্রেস পরে আসে ওইটাই ওখানে থাকা যেসব মেয়েরা ডান্স করবে তারা পরে এসেছিল, আর দুজনের ড্রেস সেম হওয়ার কারণে ওখানে মিসে জিয়াকে অনেক অপমান করা হয়, আর ক্রাউন প্রিন্সের সাথে বিয়েটাও ঠিক করা হয় না। তাই আজ এখানে ভাবে যে মেয়ে, এবার আমি এরকম ভুল হতেই দেব না, নিজেই চলে যাই মিসেস জিয়াকে সুন্দর করে রেডি করিয়ে দেওয়ার জন্য, আর অনেক সুন্দর একটি ড্রেস পরিয়ে দেয়, দেন ভালোভাবে মেকআপ করিয়ে দেয় মিসেস জিয়াকে। মিসেস জিয়াকে বলে, এবার তোমাকে ওখানে সবার থেকে আলাদা দেখাবে। পরে দেখানো হয় রাতের সিন। এখানে ফ্যাং চলে এসেছে হ্যানের সাথে, তারা দুজনে তো আগে থেকেই সব প্ল্যান তৈরি করে রেখেছে। হ্যান বলে যে তুমি কি জানো সব কিছু ঠিকঠাক হবে? ফ্যাং বলে, শুধু দেখতে থাকো যে এখানে কি মজাটাই না হয়। একটু পরে এখানে মেয়ে মিসে জিয়াকে নিয়ে আসে। ওদের দুজনকে দেখার পরে সবাই ওদের অনেক বেশি প্রশংসা করে। ফ্যাংয়ের কাছে এইসব কিছু একদমই সহ্য হয় না, আর সত্যি বলতে তাদের দুজনকে দেখতে অনেক বেশি বিউটিফুল দেখাচ্ছিল। তারা দুজনেই কুইনের কাছে আসে, কুইনকে অনেক সুন্দরভাবে সম্মান জানায়। মিসেস জিয়াকে কুইনের কাছে অনেক বেশি ভালো লাগে, আর এখানে তো মিসেস জিয়া অনেক বেশি রেসপেক্ট পায় কুইনের কাছ থেকে। তারা দুজনে যখন এখান থেকে চলে যায় তখন দেখানো হয় যে ডান্স করার মেয়েরা ভিতরে আসে, তাদের ড্রেস যেরকম ছিল ফ্যাং এখানে সেরকমই ড্রেস পরে এসেছে। সবাই তখন ফ্যাংকে বলে যে তুমি কেন এখানে মেয়েদের মতন ড্রেস পরে এসেছো, ভালো কোনো ড্রেস ছিল না। এইসব দেখার পর ফ্যাং এখানে উল্টো মেয়েদের সাথে ঝগড়া শুরু করে দেয় যে তোমরা এরকম ড্রেস এখানে কেন পরে এসেছো। এরপরে মিসেস জিয়াকে দেখিয়ে বলে যে তুমি কি মেয়েদেরকে বলেছো আমার মতন ড্রেস পরে আসতে, যাতে করে তুমি সবার সামনে আমাকে অপমান করতে পারো। কুইন বলে যে তুমি তোমার এই সব ফালতু কথা বলা বন্ধ করো, এরকম জেনে বুঝে মেয়েদের মতন ড্রেস পরে এসেছো, আর এখানে আমাদের সম্মান তুমি সবার সামনে একদম মাটিতে মিশিয়ে দিয়েছো। এইসব শোনার পর হ্যান তখন রেগে ফ্যাংকে বলে, দাঁড়িয়ে থেকে কি দেখছো, তাড়াতাড়ি যাও আর নতুন আইটি ড্রেস পরে এখানে আসো। সবাই তখন এখান থেকে চলে যায়। এরপরে দেখানো হয় মেয়েকে একটি খেলনা কিনতে এসেছে, আর এরকম জিনিসগুলো তারা নিজেদের পার্টনারদেরকে গিফট করে। দূরে ফ্যাং দাঁড়িয়ে থেকে এইসব দেখে। এরপরে হ্যানকে বলে, চিন্তা করো না, দেখবে যে ওখান থেকে একটি জিনিস পছন্দ করে মেয়ে অন্য কারোর কাছে না বরং তোমার কাছেই আসবে, আর ওটা তোমাকেই দেবে। হ্যানও তখন মনে মনে অনেক খুশি হয়। একটু পরে যখন মেয়ে এখান দিয়ে চলে যেতে নেবে তখন হ্যানের সামনে এসে বলে, আমি তো জানি যে এটা তুমি আমার জন্য নিয়ে এসেছো নিজে পছন্দ করে। মেয়ে বলে, তুমি এটা কিভাবে ভাবতে পারলে যে আমি এটা তোমাকে দেওয়ার জন্য নিয়ে এসেছি? তুমি আমার কে হও? আমাদের ভিতরে কোনো সম্পর্ক নেই। এটা বলে চলে যেতে নেবে, তবে হ্যান ওকে যেতে দেয় না, হাত ধরে নেয়। তখন মেয়ে অবাক হয়ে যায় আর রেগে এখানে হ্যানকে থাপ্পড় মারে। হ্যান তখন চিৎকার করতে শুরু করে যে তুমি তো আমাকে লাইক করো, তাহলে আজ আমাকে থাপ্পড় কেন মারছো? আর এটা সবাই জানে যে তুমি তোমার হাজব্যান্ডকে না বরং আমাকে লাইক করো। তখনই এখানে চলে আসে ইম্পেরিয়াল, আর কুইন জিজ্ঞাসা করে যে কি হয়েছে আমাকে বলো। মেয়ে তখন কান্না করতে শুরু করে আর বলে, ইম্পেরিয়াল দেখুন না, এখানে এই সেকেন্ড প্রিন্স আমাকে বুলিং করছে, আমার সাথে অনেক বাজে ব্যবহার করছে। তখন ইম্পেরিয়াল রেগে যায় হ্যানের ওপরে। হ্যানকে বলে যে তুমি কিভাবে মেয়েকে এত বেশি বুলিং করতে পারো, আর তুমি যেহেতু মেয়েকে বুলিং করেছো এর জন্য তোমাকে এখন শাস্তি পেতেই হবে, আর তুমি এখন তাড়াতাড়ি এখানে মেয়েকে সরি বলবে। হ্যান তো একদমই মেয়েকে সরি বলতে চায় না, তবে ইম্পেরিয়ালের কাছ থেকে অর্ডার পাওয়ার পর ওকে বাধ্য হয়ে সরি বলতে হয়। এরপরে মেই আর চ্যান তারা দুজনে যখন একসাথে ছিল
তখন মেয়ে নিজের কেনা ওই জিনিসটি চ্যানকে দেখায়। চ্যানকে বলে, এটা আমি নিজে পছন্দ করে তোমার জন্য নিয়েছি। চ্যান বলে যে সত্যি তুমি এটা আমাকে দিচ্ছ? মেয়ে বলে হ্যাঁ, আর আমি তোমাকে এইটাও বলতে চাই, আমি আমার সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। এইটা শুনে চ্যান কনফিউজড হয়ে যায় মেয়ের এরকম পরিবর্তন দেখে। এরপরে মিসেস জিয়া যখন একা বসেছিল, মেয়েটা আসে মিসেস জিয়ার জন্য অয়েন নিয়ে। আর এখানে আমরা সেকেন্ড প্রিন্সের মমকেও দেখতে পাই। দূর থেকে হয়তোবা কোনো কিছু দেখতে চাচ্ছিল, তখনই মেয়ের ইচ্ছা করে মিসেস জিয়ার ড্রেসের উপরে অয়েনটা ফেলে দেয়, এতে করে ড্রেসটা নষ্ট হয়ে যায়। মিসেস জিয়া যখন এখানে উঠে পড়ে, তখনই মেয়েটা তাড়াতাড়ি করে হাঁটু গেড়ে বসে পড়ে আর ক্ষমা চাইতে থাকে। তখন হ্যানের মম এসে বলে, এইসব মেয়েরা ভালো করে কাজ করতে পারে না, এদের কোনো শিক্ষা নেই আর ম্যানার্স নেই। আর এখানে মিসেস জিয়াকে বলে যে তোমার ড্রেস তো নষ্ট হয়ে গিয়েছে, তাহলে তুমি আমার সাথে একটি রুমে চলো, ওখানে গিয়ে নতুন একটি ড্রেস তুমি পরে নেবে। এইসব মেয়েরাও ভালো করে কাজ করতে জানে না, তুমি এখন আমার সাথে চলো। মিসেস জিয়া যেতে রাজি হয়, দুজনে এখান থেকে চলে যায়। হ্যানের মম মিসেস জিয়াকে একটি রুমের ভিতরে নিয়ে আসে, আর এখানে আসার পর মিসেস জিয়া অদ্ভুত এক রকমের স্মেল পেতে থাকে। অন্যদিকে বাইরে কুইনকে দেখানো হয়। ফ্যাং এসে কুইনকে বলে, অনেক বড় একটি সর্বনাশ হতে চলেছে, আপনার ছেলে সাথে যে মেয়েটি বিয়ে ঠিক করতে চাচ্ছেন, ওই মেয়েটি তো আসলে ক্যারেক্টারলেস, আমি ওকে একটি ছেলের সাথে রুমে যেতে দেখেছি। কুইন অনেক রেগে যায় যে এরকম মেয়েকে তো আমি কিছুতেই আমার ছেলের বউ বানাবো না, আমি এক্ষুনি গিয়ে ওকে হাতে নাতে ধরবো, এরপর ওকে শাস্তি দেবো। দিন তারা সবাই ওই রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। ফ্যাং মনে মনে বলে যে এখন দেখো মিসেস জিয়া, আমি তোমাকে কি রকম ভাবে ফাঁসিয়ে দেই। তারা সবাই রুমের বাহিরে আসে, আর মেয়েটি তখন রুমের দরজা ওপেন করে দেয়। কুইন রেগে ভিতরে আসে। সবাই ভিতরে আসার পর একটি ছেলে আর মেয়েকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়, আর মেয়ে নিজেও অনেক বেশি কনফিউজড ছিল। ছেলেটিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, আর দেখানো হয় যে এখানে তো অন্য কেউ না, বরং সেকেন্ড প্রিন্সের মম রয়েছে। ছেলেটি তখন কুইনের কাছে সরি বলে, আর কুইনকে বলে যে এই মহিলা আমাকে অনেক বেশি বুলি করেছে, আর উনি প্ল্যান করে আমাকে এখানে আসতে বলেছিল। কুইন তখন হ্যানের মমের ওপর অনেক রেগে যায় যে তুমি এইসব কিছু কেন করেছো। তখন হ্যানের মম চিৎকার করে বলে, আমি এরকম কোনো কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, আর এইসব কিছু মেয়েই করেছে। তবে কুইন এখানে ওর কোনো কথাগুলোই বিশ্বাস করে না, কারণ হাতে নাতে ধরা পড়েছে। দেন এখানে মিসেস জিয়াও চলে আসে। মিসেস জিয়া তখন একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে করে। মিসেস জিয়াকে মেয়ে আগেই সব কথাগুলো বলে দিয়েছিল যে ওখানে যাওয়ার পর তোমাকে কিন্তু বিপদে ফেলানোর চেষ্টা করা হবে, তাই ওখানে তুমি সহজেই কারোর কথায় ফেঁসে যাবে না, আর নিজেকে সেফ রাখার জন্য তোমাকে কোনো কিছু করতে হবে। তাই তো মিসেস জিয়া তখন ওই অয়েনটি না খেয়ে ফেলে দিয়েছিল। আর হ্যানের মম যখন তাকে রুমের ভিতরে লক করার চেষ্টা করে, তখন উল্টো হ্যানের মমকে ও রুমের ভিতরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়, আর দরজা বাহির থেকে লক করে দেয়। এভাবে উল্টো ওরা দুজনে রুমের ভিতরে ফেঁসে যায়। একটু পরে এখানে চলে আসে হ্যান, আর এখানে চিৎকার করে বলে, এইসব কিছু কি হয়েছে, তোমরা সবাই আমার মমকে কেন দোষ দিচ্ছ। নিজের মমকে জিজ্ঞাসা করে যে মম কি হয়েছে আমাকে বলো। তখন ওর মম মনে মনে ভাবে যে আমি যদি এখানে বলি যে এই সব কিছু ওদেরই প্ল্যান ছিল, তাহলে তো এখানে আমার ছেলেকে কখনোই ক্রাউন প্রিন্স হতে দেবে না। তাই নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব দোষগুলো নিজের উপরেই নেয়। সবাইকে বলে যে হ্যাঁ, আমি ইচ্ছা করে এমনটি করেছি, এখন তোমরা আমাকে কি শাস্তি দেবে দাও। তখন তো ইম্পেরিয়াল অনেক রেগে যায় হ্যানের মমের ওপরে, বলে তুমি ইচ্ছা করে এরকম একটি খারাপ কাজ করেছো, এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেব। মম তখন রেগে হেয়ার পিন দিয়ে অ্যাটাক করে বসে মেয়ের ওপরে, বাট তখনই চ্যান এসে মেয়েকে বাঁচিয়ে নেয়। কুইন আরও রেগে যায় হ্যানের মমের ওপরে, কিন্তু এখানে মম চুপ করে না থেকে কুইনের ওপরে অ্যাটাক করতে যায়। তখনই মিসেস জিয়া কুইনকে বাঁচায়, এতে করে ও নিজে ব্যথা পায়। এইসব কাণ্ডতে সবাই অনেক অবাক হয়ে যায়। ইম্পেরিয়াল রেগে বলে যে এক্ষুনি একে এখান থেকে নিয়ে যাও, আর একে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন হ্যানে পায়ে পড়ে যায় ইম্পেরিয়ালের, আর বলে যে প্লিজ আমার মমকে ক্ষমা করে দিন। ইম্পেরিয়াল বলে, তোমার মম অনেক বড় একটি অন্যায় করেছে, আর তুমি যদি তোমার মমকে বাঁচাতে চাও, তাহলে তুমিও তোমার মমের সাথে যেতে পারো, আমি তোমাদের দুজনকে একসাথে মৃত্যুদণ্ড দিয়ে দেব। হ্যানের মমের এরকম একটি কাণ্ড দেখার পরে সবাই অনেক বেশি অবাক হয়েছিল, আর ইম্পেরিয়াল ওদের দুজনের ওপরে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। এর পরের সিনে দেখানো হয় যখন চ্যান আর মেয়ে দুজনে একা বাইরে ছিল, তখন চ্যান জিজ্ঞাসা করে, এই সব কিছু তোমার আর প্ল্যান ছিল না তো, হ্যান আর হ্যানের মমকে এরকম ভাবে সবার সামনে ধরিয়ে দেওয়ার জন্য, কারণ তুমি সবকিছু আগে থেকেই জানতে। তখন মেয়ে এটার কোনো উত্তর দেয় না, উল্টো এখানে চ্যানকে বলে, তুমি কি এরকম ভাবে আমাকে নিয়ে সবসময় হাঁটতে থাকবে, আমাকে কোনো কিছু খেতে দেবে
দেবে না? যখনই আমাদের দেখা হয় তুমি শুধু আমাকে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসাই করতে থাকো। তখনই চ্যান দেখতে পায় এদিকে একটি ঘোড়ার গাড়ি ছুটে আছে আর ওইটা মেয়েকে আঘাত দিতে পারে। তাই তো ও মেয়েকে তাড়াতাড়ি করে নিজের কাছে টেনে নেয়, এরকম ভাবে মেয়েকে সেভ করে। দূরে আমরা হ্যানকে দেখতে পাই, ওদের দুজনকে একসাথে দেখার পর অনেক বেশি জেলাস ফিল করে আর বলে এখন আমাকে কিছু একটা করতেই হবে। এরপরে মেয়ে যখন চ্যানের সাথে ছিল তখন ও চ্যানের বুকে একটি আঘাতের চিহ্ন দেখতে পায়, মনে হচ্ছিল যে তরোয়াল দিয়ে কেউ একজন আঘাত করেছে। তো জিজ্ঞাসা করে তোমার এইটা কিভাবে হয়েছে? চ্যান বলে কেন তোমার কোনো কিছু মনে নেই এইটা আসলে কিভাবে হয়েছে? তখন বলে মেয়ে আমার তো কোনো কিছু মনে নেই, আর আমি যদি জানতাম এটা কিভাবে হয়েছে তাহলে তোমাকে কেন জিজ্ঞাসা করব। তখন তো এইটা শোনার পর চ্যান রেগে যায় যে তোমার এটা কোনো কিছুই মনে নেই, আর রাগ করে এখান থেকে উঠে যায়। মেয়ে মনে মনে বলে আমি কি এমন বলেছি যার কারণে এত বেশি রাগ করছে? আমি কি কোনো কিছু ভুল বলেছি? অন্যদিকে দেখানো হয় সেকেন্ড প্রিন্স হ্যানকে অনেক বেশি এখন রেগে রয়েছে আর অনেক বেশি ড্রিঙ্কও করছিল। ফ্যাং এসে বলে যে তুমি এত বেশি রেগে যেও না আর এত বেশি ড্রিঙ্ক করো না, এতে তোমার ক্ষতি হবে। তখন তো হ্যান ওর ওপরেও রেগে যায়, ওর গলা চেপে ধরে বলে যে তুমি চুপ করো, তুমি তো জানোই না যে কষ্ট আসলে কি হয়ে থাকে, কারণ তুমি তোমার নিজের কাউকে হারাওনি। যার মমকে এরকমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় সে শুধু বুঝবে যে এটার আসলে কীরকম কষ্ট হতে পারে, আর এইসব কিছু তো তোমার জন্যই হয়েছে। তুমি ওই ফালতু প্ল্যানটা তৈরি করেছিলে, তাই এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। এদিকে মেয়ে আজ অনেক বেশি হ্যাপি ছিল, তাই তো নিজের মেয়েকে বলে চলো আমরা কোথাও যাই খাবার খেতে। তারা একটি রেস্টুরেন্টে আসে আর এখানে মেয়ে তার দাসীকে নিয়ে যে রেস্টুরেন্টে খাবার খেতে এসেছিল ওটা আসলে ওদের নিজের রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের দেখাশোনা যে লোকটি করে এখানে আসে মেয়ের কাছে আর মেয়েকে বলে আজ আপনি এখানে খাবার খেতে এসেছেন। সেকেন্ড প্রিন্স সবসময় এখানে খাবার খেতে আসে, তবে কখনোই খাবার খেয়ে টাকা পরিশোধ করে না। তখন মেয়েটা জানায় মেয়েকে যে উনি তো সবসময় আপনার নাম করে এখান থেকে খাবার খেয়ে যায় আর টাকা দেয় না। এখানে যখন হ্যানের কুকীর্তির সব কথাগুলো মেয়ে জানতে পারে তখন তো অনেক রেগে যায় আর বলে এর মানে এতদিন ধরে ও আমাকে যা যা গিফট করেছে এই সব কিছু শুধু দেখানো ছিল আর কোনো কিছু টাকা ও পরিশোধ করে না। এরপরে বাজারের একটি দোকানে আসে, আসলে এখানে সবসময় মেয়ের জন্য কেউ একজন গিফট রেখে যায় আর মেয়ে ওই গিফটটাই নিতে আসে। আজও এখানে মেয়ের জন্য একজন ছেলে গিফট রেখেছে। তো মেয়ে এইটা নেওয়ার আগে লোকটিকে জিজ্ঞাসা করে এই গিফটটি আসলে কে মেয়েকে দিয়েছে। লোকটি বলে কেন আপনি জানেন না? আপনাকে তো সবসময় এই গিফটগুলো পাঠায় চ্যান। তখন অবাক হয়ে যায় মেয়ে যে সবসময় চ্যান আমাকে গিফট করে, আর সেকেন্ড প্রিন্স হ্যান বলে যে ও আমাকে গিফট করেছে। মেয়ে চলে যাওয়ার পর অন্য একটা ছেলে এসে বলে যে আপনি এখানে আবার মেয়েকে সব সত্যি কথা বলে দেননি তো? তখন লোকটি বলে যে না, আমি মেয়েকে সত্যি কথা বলিনি। আসলে দ্বিতীয়বার যে ছেলেটি এখানে এসেছে এই ছেলেটি হ্যানের একজন লোক, তাই এখানে সবসময় মিথ্যে কথা বলতে বলে সব ওনারকে। মেয়ে ওখান থেকে বাজারের ভিতরে কাপড়ের দোকানে আসে আর এখান থেকে সবসময় মেয়েকে কাপড়গুলো পাঠানো হতো। এখানে মেয়ে জিজ্ঞাসা করে যে ওকে আসলে কাপড়গুলো কে কিনে দেয়। দোকানের মালিক বলে চান এখান থেকে সবসময় আপনার জন্য দামি দামি ড্রেস নিয়ে যায়। আজ এখানে অনেক সত্যি কথাই জানতে পারে মেয়ে। এতদিন ও শুধু শুধু চ্যানকে ভুল বুঝতো আর ওকে তো সব গিফটগুলো চ্যানই আর সেকেন্ড প্রিন্সে শুধু ওখানে নিজের নামটা বসিয়ে দেয়। এরপরে মেয়ে ওখান থেকে একটি আমব্রেলার দোকানে আসে আর একটি আমব্রেলা ও চুজ করে নেয় চ্যানের জন্য, বাট তখনই কেউ একজন এসে মেয়েকে কিডন্যাপ করে নেয় আর আমব্রেলা তখন নিচেই পড়ে যায়। পরের সিনে চ্যানকে দেখানো হয় চ্যান আজ একটি দোকানে এসেছে যেখানে ও একটি মাস্ক দেখতে পায়। চ্যানের কাছে এই মাস্কটি ভালো লাগে আর বলে যে এটা আমার ড্রেসের সাথে একদম মিলে যাবে, তাই চ্যান এই মাস্কটি কিনে নেয়। অন্যদিকে মেয়ের হাত পা আর মুখ বেঁধে মেয়েকে একটি রুমের ভিতরে বন্ধ করে রাখা হয়। মেয়ে তখন নিজের হাত আর পায়ের বাঁধন অনেক কষ্ট করে খুলতে পারে। দেন ও যখন ফ্রি হয়ে যায় এখান থেকে পালানোর চেষ্টা করে, বাট বাইরে যেতে পারে না। তখনই ভিতরে কয়েকজন গুন্ডা চলে আসে, তারা এখানে এসেছে মেয়েকে মেরে ফেলার জন্য। মেয়ে তখন একটি মোমবাতি স্টিক উঠিয়ে নেয় আর ওদেরকে বলে তোমরা যদি একটু এগিয়ে আসো তাহলে আমি তোমাদেরকে এখানে মেরে ফেলবো, তোমরা আমার দিকে এগিয়ে আসার সাহসও দেখাবে না। আর বাইরে আমরা দেখতে পাই সেকেন্ড প্রিন্সকে, এখানে নিজেও একটি মাস্ক পরে এসেছে। দেন ভিতরে আসে আর মেয়েকে বাঁচানোর অ্যাক্টিং করতে শুরু করে। ওদের সাথে এখানে ফাইট করছিল, তবে একটু ফাইট করার পর সেকেন্ড প্রিন্স হ্যান এটা ভালো করে বুঝতে পারে যে এই লোকেরা ওর থেকেও বেশি পাওয়ারফুল, তাই কিছুতে এখানে জিততে পারবে না। উল্টো নিজে এখানে ব্যথা পেয়ে যায় আর ও নিজের মাস্কটাও খুলে ফেলে, বলছিল যে আমি এদের সাথে কিছুতেই পেরে উঠতে পারবো না। তখন মেয়ে দেখে এটা সেকেন্ড প্রিন্স। একটু পরে ভিতরে আরও একজন মাস্ক পরা ছেলে আসে আর ওদের সাথে অনেক ভালোভাবে ফাইট করে, ওদেরকে হারিয়ে দেয়। মেয়ে তখন অবাক হয়ে যায় তাহলে এইটা আসলে কে।
মেয়ে এখানে ওদের দুজনকে দেখার পর ছোটবেলার একটি কথা মনে করে। ছোটবেলায়ও মেয়ের সাথে এরকম একটি ঘটনা ঘটেছিল। একবার যখন মেয়েকে মেরে ফেলার জন্য কিছু লোকজনেরা অ্যাটাক করেছিল, তখন মাস্ক পরা একটি ছেলে এসে মেয়েকে বাঁচিয়ে নেয়। আজ এখানে মেয়ে তখন চলে যায় চ্যানের কাছে। ও চ্যানের মুখ থেকে আস্তে করে ওই মাস্কটি সরিয়ে ফেলে। দেখতে পায় এইটা তো আসলে ওর হাজব্যান্ড চ্যান। আর এটাও ভালো করে বুঝতে পারে ছোটবেলায় আসলে চ্যানই বাঁচিয়েছে মেয়েকে। এরপরে চ্যানের আঘাত পাওয়া জায়গা দেখতে শুরু করে আর ওখানে টাচ করে বলে যে ওইটা আসলে তুমি ছিলে যে কিনা ছোটবেলায় আমাকে বাঁচিয়েছো, কিন্তু আমি তো মনে করেছিলাম যে ছোটবেলায় আমাকে বাঁচিয়েছে সেকেন্ড প্রিন্স হ্যান, এই কারণে আমি ওকে লাইক করেছি। কিন্তু তুমি আমাকে সত্যি কথা কেন বলোনি? আর আমি তো ওখানে হ্যানকেই দেখতে পেয়েছি। তখন চ্যান ওকে বলে, আসলে আমি যখন তোমাকে বাঁচিয়েছিলাম তখন তো তোমাকে বলেছিলাম যে এখানেই থাকো, আমি একটু পর আবারও তোমার কাছে আসবো। আর আমি তখন অনেকটাই বেশি আহত ছিলাম আর ওখান থেকে অনেক বেশি ব্লাড পড়ছিল, তাই বাইরে আসার পরে আমি অজ্ঞান হয়ে যাই। আর এরপরে ওখানে এসেছিল সেকেন্ড প্রিন্স হ্যান। সে আমাকে এরকম অবস্থায় দেখার পর আমাকে সাহায্য না করে উল্টো আমার মাস্কটা আমার কাছ থেকে কেড়ে নেয়। আর এরপরে আমার ড্রেসও ও নিজেই পরে নিয়েছিল। সাথে একটি ছুরি দিয়ে ও নিজের বুকে আঘাত করে, যাতে করে আমার মতন সেম একটি দাগ ও তোমাকে দেখাতে পারে। আর এরকম ভাবে ওই দিন আমার জায়গায় হ্যান চলে গিয়েছিল তোমার কাছে, আর তুমি এই কারণে হ্যানকেই বিশ্বাস করে নিয়েছো। চ্যানের কাছ থেকে বাকি সত্যিটা জানার পর মেয়ে বলে, তাহলে এটাই ছিল আসল সত্যি। আর আমি তো মনে করেছিলাম ওই দিন আসলে আমাকে সেকেন্ড প্রিন্স হ্যান্স বাঁচিয়েছে, তাই আমি ওকে লাইক করেছি। আর এই কারণে আমি ওর কথা মতো তোমাকে বুলিং করেছি। তখন জিজ্ঞাসা করে চ্যান যে শুধুমাত্র এইটাই কারণ যে তুমি হ্যানকে লাইক করো? মেয়ে বলে যে হ্যাঁ, এই কারণেই তো আমি শুধু ওকে লাইক করি, নয়তো ওর ভিতরে এমন কি রয়েছে যে আমি ওকে লাইক করব। তখন অনেক খুশি হয়ে যায় চ্যান আর জিজ্ঞাসা করে, এর মানে কি তুমি আমাকে লাইক করো? সত্যি করে বলবে। সিনটা এখানেই কাট হলে আমরা দেখতে পাই তারা সবাই একসাথে হয়েছে, আর যেখানে কিনা মেয়ে ইম্পেরিয়াল আর কুইন তাদেরকে বলছিল হ্যান আমাকে কিডন্যাপ করেছিল কিছু লোক গুন্ডাদেরকে ভাড়া করে, আর আমাকে অনেক বাজেভাবে বুলিং করেছে। তখন কুইন আর ইম্পেরিয়াল বলে যে হ্যান এটা একদমই ঠিক করেনি, তারা এখন হ্যানকে শাস্তি দেবে, তাই হ্যানকে ভিতরে আসতে বলে। হ্যান এরপরে ভিতরে এসে তাদেরকে সম্মান জানায়। যখন ইম্পেরিয়াল বলে যে তুমি এটা কেন মেয়ের সাথে করেছো, তখন হ্যান একদমই স্বীকার করতে চায় না। চ্যান বলে সে তো মেয়ের কিডন্যাপিং সম্পর্কে কোনো কিছু জানি না, তাহলে এরকম অপবাদ ওকে কেন দেওয়া হচ্ছে? তো এখানে ইম্পেরিয়াল শুধু ওর কথা শুনতে থাকে। তখন চ্যান এসে বলে আমি এর প্রমাণ রয়েছি, কারণ আমি ওদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এইসব কিছু কে করেছে, ওরা তোমার নাম নিয়েছে। তখন বলে হ্যাঁ যে এরকম কোনো কিছুই না, সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে। ইম্পেরিয়াল তখন রেগে বলে যে একে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও, আর একে যেন আমি দ্বিতীয়বার কখনই আমাদের এই প্যালেসে না দেখতে পাই। এরপরে দেখানো হয় হ্যানকে। হ্যান এখন একটু অসুস্থ হয়ে পড়েছে, আর ও যখন অসুস্থ হয়েছিল তখন ফ্যাং আসে মেডিসিন নিয়ে। তবে এখানে হ্যান ফ্যাংকে দেখার পরও চিৎকার করে, আর ও সব রাগ এখানে ফ্যাংয়ের উপরে ঝাড়তে থাকে। তখন তো ফ্যাং একটু আপসেট হয়ে বলে যে আমি তোমার জন্য কি কি করেছি, আর তুমি কি না আজ আমার সাথে এরকম বাজে ব্যবহার করছো? ফ্যাং এর বলা কথাগুলো শোনার পর এখানে হ্যান মনে মনে ভাবতে শুরু করে, আমি তো মেয়েকে নিজের হাতের ভিতর থেকে হারিয়েই ফেলেছি, মেয়েকে দিয়ে আর কোনো কাজ করাতে পারবো না। এখন যদি ফ্যাংকেও হারিয়ে ফেলি তাহলে তো হবে না, আর ফ্যাংকে দিয়ে এখন আমি আমার সব কাজগুলো করাতে পারবো। তাই ফ্যাংকে বলে আমাকে ক্ষমা করে দাও, এই কয়েকদিন আমি অনেক বেশি ইমোশনাল হয়েছিলাম মমের জন্য, তাই তোমার সাথে এরকম রুড ব্যবহার করেছি। আমি সবসময় তোমার সাথেই থাকবো। ভ্যাং বলে আমি তোমাকে বিশ্বাস করি, এখন আমাদেরকে কিছু একটা করতে হবে তোমাকে ক্রাউন প্রিন্স বানানোর জন্য। আর ইম্পেরিয়ালের বার্থডে আসতে চলেছে, আমরা যদি ইম্পেরিয়ালকে ভালো একটি গিফট দিয়ে হ্যাপি করতে পারি তাহলে উনি তো খুশি হয়ে তোমাকে ক্রাউন প্রিন্স বানিয়ে দিতে পারবে, আর এরপরে তুমি সবার উপর থেকে রিভেঞ্জ নেবে। হ্যান বলে তুমি একদম ঠিক কথাই বলেছো। অন্যদিকে মেয়েকে দেখানো হয় চ্যানের সাথে বসে গেম খেলছিল আর মনে মনে ভাবে ইম্পেরিয়ালের বার্থডে আসবে, আর এখানে হ্যান ওনাকে অনেক দামি একটি বার্থডে গিফট দেবে, যার কারণে ইম্পেরিয়াল অনেক খুশি হবে। তবে আমি এরকম কোনো কিছু হতে দেব না। তখনই মেয়ের এসে বলে যে আমাদেরকে এখন গিফট কেনার জন্য যেতে হবে। মেয়ে খুশি হয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ আমি গিফট কিনতে যাব আর ইম্পেরিয়ালকে খুশি করব। অন্যদিকে হ্যান আর ফ্যাং তারা এসেছে একটি দোকানে ইম্পেরিয়ালের জন্য বার্থডে গিফট কেনার জন্য, আর তাদের একটি গিফট পছন্দ হয়ে যায়। যখন হ্যান জিজ্ঞাসা করে এইটার দাম কত, তখন বলা হয় যে এটা 3000 ইউয়ান। তখন ও একটু রেগে বলে যে এত দাম কেন, আমি এত টাকা দিয়ে নিতে পারবো না। শপ ওনার বলে যে আমি এটার দাম কমাতে পারবো না, কারণ এটা অনেক বেশি স্পেশাল, আপনি যদি না নিতে পারেন তাহলে বলুন, আমি আপনাকে অন্য কিছু দেখাবো আর এটা অন্য কারোর কাছে সেল করব। তখন এখানে মেয়ে চ্যান তারা আসে,
আর মেয়ে যখন এই গিফটটি দেখে তখন বলে, এটা যেহেতু ও নিতে পারছে না তাহলে আমি নেব, আমি আপনাকে এর সম্পূর্ণ টাকা দেব। হ্যান বলে যে তুমি এটা কেন নেবে, এটা আমি প্রথমে দেখেছি আর আমি এটাই নেব। মেয়ে বলে, আমার জানা মতে তোমার কাছে এখন কোনো টাকা নেই, তাহলে তুমি এটা কিভাবে নিতে পারবে? এর থেকে ভালো আমি দ্বিগুণ টাকা দিয়ে এইটা নেব। এই সব কিছুর কারণে হ্যান তখন রেগে যায় আর বলে যে সব ওনারকে, আমি আপনাকে দ্বিগুণ টাকা দেব, আর এইটা শুধুমাত্র আপনি আমাকেই দেবেন, অন্য কাউকে না। হ্যান এখানে মেয়েকে হারানোর জন্য অনেক বেশি টাকা দিয়ে এই গিফট কিনে নেয়, আর যেইটা দেখার পর মেয়ে তো হাসতে শুরু করে। মেয়ে বলে যে আমি ওকে বোকা বানিয়ে এটা কিনিয়েছি। তবে এখানে সেকেন্ড প্রিন্স হ্যান মেয়ের বলা কথাগুলো বুঝতে পারে না। এরপরে ইম্পেরিয়ালের বার্থডের দিন চলে আসে। এখানে তারা সবাই এসেছে ইম্পেরিয়ালের জন্য গিফট নিয়ে। প্রথমে ক্রাউন প্রিন্স ইম্পেরিয়ালকে গিফট দেয়, যেটা কিনা ইম্পেরিয়ালের কাছে অনেক বেশি ভালো লাগে। এরপরে হ্যান তার কেনা গিফট ইম্পেরিয়ালের সামনে নিয়ে আসে আর ওনাকে জানায় যে এটা আমি অনেক খোঁজাখুঁজি করে শুধুমাত্র আপনার জন্য নিয়ে এসেছি। ইম্পেরিয়াল নিজেও যখন এই গিফট দেখে তখন অনেক খুশি হয়, হ্যানের অনেক প্রশংসা করে যে তুমি আমার জন্য অনেক ভালো একটি গিফট নিয়ে এসেছো। তবে এরপরে ইম্পেরিয়াল যখন ওইটা হাতে নিয়ে দেখতে থাকে তখন দেখে যে এটা ভাঙা। আর ভাঙা গিফট পাওয়ার পর ইম্পেরিয়াল অনেক রেগে যায় হ্যানের ওপরে। তোমার সাহস কিভাবে হয়, আমাকে ভাঙা একটি গিফট দাও। তখন হ্যান বলে যে এটা তো ভাঙা ছিল না, হতে পারে অ্যাসিস্ট্যান্ট এটা নিয়ে আসার সময় ভেঙে ফেলেছে, আপনি আমার কথা বিশ্বাস করুন। তবে ইম্পেরিয়াল রেগে বলে যে তুমি কখনোই কোনো কাজ ভালোভাবে করতে পারো না, আর আজ এখানে আমার বার্থডের দিন তুমি আমাকে একটি ভাঙা জিনিস গিফট করেছো। এরপরে মেয়ে তার আনা গিফট এখানে ইম্পেরিয়ালের কাছে নিয়ে যায়, আর মেয়ে এমন একটি জিনিস নিয়ে এসেছিল যেটা কিনা তাদের ওই রাজ্য চালানোর জন্য অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। আর এটা পেয়ে ইম্পেরিয়াল অনেক বেশি খুশি হয় মেয়ের উপরে, আর মেয়ের অনেক বেশি প্রশংসা করে ইম্পেরিয়াল। এরপরে দেখানো হয় ফ্যাং আর সেকেন্ড প্রিন্স হ্যান, তারা দুজন একসাথে বসে এখানে ড্রিঙ্ক করছে। ফ্যাংকে সেকেন্ড প্রিন্স ড্রিঙ্ক করতে দেয়, আর যখন ফ্যাং ড্রিঙ্ক করে না একটু পরে অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন ফ্যাংয়ের জ্ঞান ফিরে আসে নিজেকে একটি অচেনা ছেলের সাথে বেডে দেখতে পায়, তাই তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে বাইরে দৌড় দেয়। আর যখন বাইরে আসে তখন দেখে যে সেকেন্ড প্রিন্স এখানে অন্য একটি মেয়ের সাথে ফ্লার্ট করছে। সেকেন্ড প্রিন্স হ্যান মেয়েটিকে বলে, আমার সাথে ফ্যাং এর কোনো সম্পর্ক নেই, আমি তো শুধুমাত্র ফ্যাংকে ইউজ করছি ক্রাউন প্রিন্স হওয়ার জন্য, আর একবার আমি ক্রাউন প্রিন্স হয়ে যেতে পারি, এরপরে দেখবে যে ফ্যাংকে দূরে সরে দেবো আর তোমাকে আমি নিজের করে রাখবো। সেকেন্ড প্রিন্সের এইসব বলা কথাগুলো ফ্যাং আড়াল থেকে শুনতে পারে, অনেক বেশি হার্ড হয়। ও তো আজ পর্যন্ত সেকেন্ড প্রিন্সের জন্য অনেক খারাপ কাজ করেছে আর সবসময় সেকেন্ড প্রিন্সকে সাহায্য করেছে, তাহলে সেকেন্ড প্রিন্স ওর সাথে এমনটি কিভাবে করতে পারে। তাই রেগে চলে আসে মেই আর চ্যান ওদের দুজনের সাথে দেখা করতে, আর এখানে মেইকে বলে সেকেন্ড প্রিন্স এখন খুব তাড়াতাড়ি পুরো প্যালেসটিকে নিজের গার্ডে দিয়ে কবজা করে ফেলবে আর সবাইকে মেরে ফেলবে, তাই তুমি এখন সবাইকে বাঁচানোর জন্য কিছু একটা করতে পারো। এখানে বলে মেই যে আমি তোমার কথা কেন বিশ্বাস করব, তুমি তো সবসময় শুধু সেকেন্ড প্রিন্সকে সাহায্য করো। মেই বলে কারণ সেকেন্ড প্রিন্স আমার সাথে চিট করেছে আর আমি চাই যে সেকেন্ড প্রিন্স এখন মারা যাক, তাই তোমাকে সাহায্য করতে এসেছি। তো এখানে সব সত্যিটা মেই আর চ্যান বোঝার পর চ্যান বলে তাহলে এক্ষুনি তো আমাকে মিলিটারিদের কাছে যেতে হবে। এইটা বলে চ্যান এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। একটু পরেই হ্যান আসে বাইরে, যেখানে ও তো চিৎকার করে বলে আমি পুরো প্যালেসটিকে ঘিরে ফেলেছি আর এখন আমি সবাইকে মেরে ফেলবো, খুব তাড়াতাড়ি আমি ইম্পেরিয়ালকেও সরিয়ে ফেলবো। মেয়েকে বলে চ্যান কোথায়, ওকে দেখতে পারছি না। মেয়ে বলে যে তুমি চ্যানকে তো খুঁজেই পাবে না, কারণ চ্যান তো এখানেই নেই, অন্য কোথাও রয়েছে। তখন সেকেন্ড প্রিন্স বলে ঠিক আছে তাহলে তোমাকেই আবারও বন্দি করে নেব, আর তুমি আমাকে চুজ না করে ওই চ্যানকে চুজ করেছো। আর দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন পর্যন্ত চ্যান তোমাকে বাঁচাতে আসেনি। আর এখানে গার্ডদেরকে অর্ডার দেয় যেন মেরে ফেলে মেইকে। আর মেইকে যখন অ্যাটাক করতে নেবে তখনই ভিতরে চ্যান চলে আসে। গার্ডদেরকে বলে যে তোমরা মেয়েকে ছেড়ে দাও, যা করার ইচ্ছা তোমরা আমার সাথে করতে পারো। আর এটা সেকেন্ড প্রিন্সকেও বলে। তো এরপরে ওদের দুজনকে একসাথে কারাগারে বন্দি করে রাখা হয়। হ্যান ওদেরকে দেখতে আসে, এরপরে বলে দেখো তোমাদের দুজনের কিরকম করুণ অবস্থা হয়েছে। আবারও মেয়েকে সেম কথাই বলে যে তুমি আমাকে ছেড়ে দিয়েছো এই চ্যানের জন্য, তাই আজ তোমরা দুজনে একসাথে মারা যাবে। ভিতরে একজন মেয়ে এখানে বিষ নিয়ে আসে আর এখানে বলছিল মেয়েকে তুমি প্রথমে নিজের হাতে এইটা খাইয়ে দেবে চ্যানকে, চ্যান তোমার সামনে মারা যাবে আর এরপরে শুধুমাত্র তুমি মারা যেতে পারবে। তখন তো মেয়ে রেগে ওই অয়েনটা উঠিয়ে নেয় আর এখানে জোর করে মেয়েটকে খাইয়ে দেয়। তখন তো মেয়েদের
ভিতর থেকে ব্লাড বের হতে থাকে, ভয় পেয়ে যায়। আর সেকেন্ড প্রিন্স হ্যানকে বলে যে প্লিজ আমাকে বাঁচিয়ে নিন, তাড়াতাড়ি আমাকে বাঁচিয়ে নিন, নয়তো আমি মারা যাব। তখনই এখানে জেনারেলে চলে আসে, চিৎকার করে বলে হ্যানের এত বড় সাহস যে এখানে এসে এইসব কিছু করা শুরু করে দিয়েছে, এক্ষুনি হ্যানকে বন্দি করে ফেলো। তখন হ্যান অবাক যে তোমরা আমার প্ল্যানটা কিভাবে বুঝতে পেরেছো, যে আসলে আমি কি করতে চাচ্ছি। তখন মেয়ে এখানে হ্যানকে সত্যি কথা বলে, আসলে তোমার সব প্ল্যান সম্পর্কে ফ্যাং প্রথমে আমাদেরকে সবকিছু বলে দিয়েছে। হ্যানের তখন অনেক বেশি রাগ হয় ফ্যাংয়ের ওপরে, যে ফ্যাং কিভাবে ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। মেয়ে তখন একটি ছুরি বের করে আর মেয়েটকে বলে তুমি যদি নিজে বাঁচতে চাও তাহলে প্রথমে এখানে তুমি তোমার নিজের হাত দিয়ে মেরে ফেলবে হ্যানকে। মেয়েটা তখন আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ওইটা উঠিয়ে নেয়, দেন হ্যানের ওপরে অ্যাটাক করে দেয়। হ্যান তখন রেগে গিয়ে নিজের কাছে থাকা ছুরি বের করে মেয়েদের ওপরে অ্যাটাক করে। আর এরকম ভাবে তারা দুজনে এখানে একে অপরকে আঘাত করে তারা একসাথেই মারা যায়। এই সিনটা দেখার পর মেয়ে তখন ওর আগের কথা মনে করে, নিজের হাতে দিয়েছিল চ্যানকে বিষ খেতে, আর চ্যান ভালো করেই জানতো যে এটা খেলে ও মারা যাবে, কিন্তু এরপরও খেয়ে নেয়। আর চ্যানের মুখ থেকে তখন ব্লাড পড়তে থাকে, চ্যান অনেকটাই বেশি অসুস্থ হয়ে পড়ে আর নিচে পড়ে যায়। তখনই এখানে আসে সেকেন্ড প্রিন্স হ্যান আর ফ্যাং। তারা দুজনে এসে বলে, ফ্যাং বলে মেয়েকে যে তুমি আমাদের কাজটা অনেক বেশি সহজ করে দিয়েছো, নিজের হাতে চ্যানকে মেরে ফেলে। আর ওদের দুজনকে একসাথে দেখার পর মেয়ে অবাক হয়ে বলে যে তোমরা দুজনে কি আসলে একসাথে রয়েছো। তখন বলে হ্যাঁ যে তোমার কি মনে হয় যে আমি শুধুমাত্র তোমাকে লাইক করি, এমন কিছুই না, আমি তো শুধুমাত্র তোমাকে আমার কাজের জন্য ব্যবহার করেছি। আর এরপরে তারা যখন মেয়েকে মারার জন্য অ্যাটাক করে তখনই চ্যান উঠে এসে মেয়েকে পোর্ট্রেট করে নেয় আর ও নিজেই এখানে মারা যায়। এসব দেখার পরে তখন মেয়ে অনেক কান্না করে চ্যানের জন্য। মেয়ে এখন এইসব কিছু মনে করার পর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর এবার তো মেয়ে নিজের ভুলটা বুঝতে পেরেছিল, যার কারণে ও চ্যানকেই বেছে নিয়েছে আর চ্যানকে এবার মারা যাওয়ার হাত থেকেও বাঁচাতে পেরেছে। এরপরে রাতে দেখানো হয় মেয়ে যখন ঘুমিয়েছিল তখন ঘুমের ভিতরে মেয়ে আবারও একটি বাজে স্বপ্ন দেখে যে ওরকম ঘটনা আবারও ঘটতে চলেছে, কেউ একজন চ্যানকে বিষ দিয়েছিল আর চ্যান তখন মেয়ের সামনেই মারা যায়। মেয়ে তখন ভয় পেয়ে উঠে পড়ে, চ্যানও তখন উঠে পড়ে আর মেয়েকে জিজ্ঞাসা করে কি হয়েছে। মেয়ে বলে সে অনেক বেশি ভয় পেয়েছে, কারণ মেয়ে একটি বাজে স্বপ্ন দেখেছে চ্যানকে নিয়ে আর অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন চ্যান বলে মেয়েকে যে তুমি একদমই ভয় পেও না, এখন সব কিছু ঠিক রয়েছে আর আমি সবসময় তোমার সাথেই থাকবো। এইটা বলে মেয়েকে হাঁক করে নেয়। তাদের দুজনে এই সিনের সাথে ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।